আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর নতুন একটি গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পৃষ্ঠা নং 7 থেকে পড়ব। খেয়াল করো, পৃষ্ঠা নং 7 এ আছে মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা। তো আজকের ক্লাসে আমরা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা কি এটা খুব ভালোভাবে শিখে নিব। মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যার দুটি গুণনীয়ক আছে, প্রথমটি হচ্ছে 1 এবং দ্বিতীয়টি হচ্ছে ওই সংখ্যাটি নিজে, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। বুঝতে পেরেছি? যে সকল স্বাভাবিক সংখ্যা হতে হবে, যে সকল স্বাভাবিক সংখ্যার দুটি গুণনীয়ক আছে, প্রথমটি হচ্ছে 1 এবং দ্বিতীয়টি হচ্ছে ওই সংখ্যাটি নিজে, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। যেমন আমি যদি মৌলিক সংখ্যার উদাহরণ দিতে চাই, যেমন 2 এর গুণনীয়কগুলো কি কি আছে? 2 কে আমরা 1 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, আবার 2 কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তাই না? দেখো, এই যে 2 সংখ্যাটা, এটাকে যদি আমি 1 দিয়ে ভাগ করি, তাহলে 1 কে 2 দিয়ে গুণ করলে 2 1 এ 2 হবে। ঠিক আছে? তাহলে 2 দিয়ে 2 কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। তারপর আবার 2 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 1 এ 2 হয়। তাই না? তো 1 দিয়ে এটা নিঃশেষে বিভাজ্য। তার মানে এই 2 এর গুণনীয়ক কি? 2 এর গুণনীয়ক হচ্ছে একটা 1, একটা হচ্ছে 2। একটা 1 আর একটা 2। বুঝতে পেরেছি? তাহলে 2 এর গুণনীয়ক কয়টা? 2টা। একটা হচ্ছে 1 আর একটা ওই সংখ্যাটা নিজে, অর্থাৎ 2 নিজে। কয়টা? 2টা। তাহলে 2 একটা মৌলিক সংখ্যা। তাহলে কি? 2 একটা মৌলিক সংখ্যা। এরপর আরো উদাহরণ যদি দিই, যেমন আমি যদি 5 এর উদাহরণ দেই, 5 কে আমি কি কি দিয়ে ভাগ করতে পারি? 5 কে আমি যদি 1 দিয়ে ভাগ করি, তাহলে 5 একে 5, 0। তারপর 5 কে আমি যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে 5 একে 5, 0। তাহলে 5 এর গুণনীয়ক কি? একটা হচ্ছে 1, একটা হচ্ছে 5। কি কি? 5 এর গুণনীয়ক পেলাম, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 5 নিজে। তাহলে এটা আমরা যদি লিখি গুণনীয়কের এখানে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 5। তাহলে 5 একটা কি? মৌলিক সংখ্যা। 5 কে কি অন্য কোনো সংখ্যা দিয়ে তুমি নিঃশেষে বিভাজ্য করতে পারবে? 5 এর অন্য কোনো গুণনীয়ক আছে? নেই। তাহলে 5 একটা মৌলিক সংখ্যা। তারপর আমি যদি আরো উদাহরণ দিই, যেমন 3ও কিন্তু একটা মৌলিক সংখ্যা। 3 এরও কিন্তু গুণনীয়ক শুধুমাত্র 1 এবং 3। তারপর যদি 7 এর কথা বলি, তাহলে 1 এবং 7। তারপরে দেখো 8 9 10 11, 11 এর কথা যদি বলি, 11 এর গুণনীয়ক কয়টা? 1 একটা, 11 নিজে একটা। তাহলে এই যে এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। কি কি? 2 3, তারপর 5, তারপর 7, তারপর 11, এগুলো কি? এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এরপর আমরা চলে যাব যৌগিক সংখ্যাতে। খেয়াল করো, যৌগিক সংখ্যা কি? তাহলে আমরা বুঝতেই পারছি যৌগিক সংখ্যা হবে কোনগুলা? যৌগিক সংখ্যা হবে সেগুলো যেগুলো হচ্ছে 2 এর বেশি গুণনীয়ক থাকবে। যৌগিক সংখ্যা হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যা হতে হবে, স্বাভাবিক সংখ্যার দুটির বেশি গুণনীয়ক আছে, তাদেরকে যৌগিক সংখ্যা বলে। যেমন আমি যদি উদাহরণ দিই 4। 4 এর গুণনীয়ক কি কি? 4 কে আমি কি কি দিয়ে ভাগ করতে পারি? প্রথমত আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 4 একে 4 হবে। তারপর 4 কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 2 দুগুণে 4 হবে। তারপর 4 কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, 4 একে 4 হবে। তাহলে কি কি? 1 একটা, 2 একটা, 4 একটা। কয়টা পেলাম? 3টা পেলাম। তাহলে আমরা লিখে ফেলবো 4 এর গুণনীয়কগুলো কি কি? 4 এর গুণনীয়কগুলো হচ্ছে একটা 1, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 4। তাহলে দেখো 4 এর গুণনীয়কগুলোর মধ্যে কি আমি কি 2টার বেশি গুণনীয়ক পেয়েছি না? এই যে দেখো, এই যে 2 কিন্তু এক্সট্রা। 4 এর গুণনীয়কের মধ্যে 1 আছে, 4 সংখ্যাটা নিজে আছে। এই যে 4 সংখ্যাটা কিন্তু নিজেও আছে। 1 আছে, 4 সংখ্যাটা নিজেও আছে। এছাড়া আরো একটি গুণনীয়ক আছে, সেটা হচ্ছে 2। তাহলে 4 একটা যৌগিক সংখ্যা। ঠিক আছে? বুঝতে পেরেছি? তাহলে 2টার বেশি গুণনীয়ক আছে কিনা? 4 এর মধ্যে 2টার বেশি গুণনীয়ক আছে, তাহলে 4 একটা কি সংখ্যা? 4 একটা যৌগিক সংখ্যা। এরপর খেয়াল করো, আমরা আরো উদাহরণ যদি দেই, আমরা যদি 6 এর কথা বলি, 6 এর গুণনীয়কের মধ্যে কি কি আছে? 6 কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো, 6 কে 2 দিয়ে ভাগ করতে পারবো, 3 দিয়ে ভাগ করতে পারবো, তারপরে 6 কে আমরা 6 দিয়ে ভাগ করতে পারবো। 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, ভাগফল হবে 3। 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, ভাগফল হবে 2। 6 দিয়ে ভাগ করলে ভাগফল 1 হবে, 1 দিয়ে ভাগ করলে 6 হবে। তার মানে এই 6 এর গুণনীয়কগুলো কি কি? 6 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 6। এই সবগুলো সংখ্যা দিয়েই 6 নিঃশেষে বিভাজ্য। এই সবগুলি হচ্ছে 6 এর গুণনীয়ক। তাহলে 6 এর গুণনীয়কের মধ্যে কি কি আমরা দেখতে পেলাম? 6 এর গুণনীয়কের মধ্যে 1 আছে, 6 সংখ্যাটা নিজে আছে। এছাড়া আরো দুটি গুণনীয়ক আছে, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3। তাহলে 2 এর বেশি গুণনীয়ক আছে, তাহলে 6 একটা কি? 6 একটা যৌগিক সংখ্যা। বুঝতে পেরেছি? এরপর আমরা যদি আরো উদাহরণ দিই, যেমন 8 এর কথা যদি বলি, 8 কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো, 2 দিয়ে ভাগ করতে পারবো, তারপর 4 দিয়ে ভাগ করতে পারবো, তারপর হচ্ছে 6 7 8, 8 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 4 এর গুণনীয়কের মধ্যে 1 আছে। দেখো, 4 এর গুণনীয়কের মধ্যে 1 আছে, 8 এর গুণনীয়কের মধ্যে 1 আছে, 8 সংখ্যাটি নিজেও আছে। এছাড়া আরো দুটি গুণনীয়ক আছে। তাহলে 8 একটা যৌগিক সংখ্যা। 6 এর মধ্যেও সেম 1 আছে, 6 সংখ্যাটি নিজে আছে, আরো দুটি গুণনীয়ক আছে। তাহলে 6 একটা যৌগিক সংখ্যা। 4 এর মধ্যে 1 আছে, 4 নিজে আছে, এছাড়া আরো একটি আছে। তাহলে
4 একটা যৌগিক সংখ্যা। তাহলে কি বুঝতে পারলাম? মৌলিক সংখ্যার মধ্যে গুণনীয়ক থাকবে শুধুমাত্র দুটি, শুধুমাত্র দুটি। কি কি? মৌলিক সংখ্যার মধ্যে শুধুমাত্র দুটি গুণনীয়ক থাকবে, একটা হচ্ছে 1 আর একটা ওই সংখ্যাটা নিজে। 1 থাকবে এবং সংখ্যাটা নিজে থাকবে, সংখ্যাটা নিজে থাকবে। এই সংখ্যাটাই, দুই সংখ্যাটাই এখানে আছে। তারপরে 5 এর মধ্যেও এখানে 5 আছে, 11 এর মধ্যেও এখানে 11 আছে, 3 এর মধ্যে এখানে 3 আছে, 7 এর মধ্যে এখানে 7 আছে। এছাড়া আরো কি আছে? 1 আছে, 1 আছে। এছাড়া আর কি কোনো গুণনীয়ক আছে? নাই। তাহলে মৌলিকের মধ্যে শুধুমাত্র দুটি গুণনীয়ক থাকবে আর যৌগিকের মধ্যে 2 এর বেশি গুণনীয়ক থাকবে। আমরা কি বুঝতে পেরেছি মৌলিক আর যৌগিক সংখ্যা কি কি? এরপর আমাদের আরো একটি বিষয় আছে, সেটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। খেয়াল করো তোমাদের বইয়ে যখন মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা লেখা হয়েছে তখন যেগুলো লেখা হয়েছে সেগুলো তোমরা একটু খেয়াল করো। এখানে এই যে দেখো 2 কে মৌলিক সংখ্যা বলা হয়েছে, 1 আর 2 আছে। 5 কে মৌলিক সংখ্যা বলা হয়েছে, 1 আর 5 আছে। 13 কে 1 আর 13 আছে। এই যে 2 5 13 এর মধ্যে কেবল 1 এবং সংখ্যাটি নিজে আছে, তাহলে এই ধরনের সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। এটা আমরা বুঝতে পেরেছি। তারপর যৌগিক সংখ্যার মধ্যে এই যে দেখো এখানে 6 এর মধ্যে 1 আছে, 6 আছে, এছাড়া আরো দুটি আছে। তারপর 9 এর মধ্যে 1 আছে, 9 আছে, এরপরে আবার 3 ও আছে। 12 এর মধ্যে 1 আছে, 12 আছে, এছাড়া আরো এই যে সবগুলো গুণনীয়ক আছে। এই যে এই সংখ্যাগুলোর মধ্যে 6 9 12 এগুলোর মধ্যে 1 আছে এবং ওই সংখ্যা ছাড়া আরো এক বা একাধিক সংখ্যা আছে। এই ধরনের সংখ্যাকে যৌগিক সংখ্যা বলে। তাহলে আমরা যৌগিক সংখ্যা বুঝতে পারলাম, মৌলিক সংখ্যা বুঝতে পারলাম। এরপরের কথাটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা কোনগুলো? 2 বা ততোধিক সংখ্যার। সহমৌলিক সংখ্যাটা অনেকগুলো সংখ্যার উপর নির্ভর করে। এখানে একটি সংখ্যা না, হয় 2টা থাকবে বা তার চেয়ে বেশি থাকবে, হয় 2টা থাকবে বা তার চেয়ে বেশি থাকবে, তার চেয়ে অধিক থাকবে। 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক, শুধু গুণনীয়ক না, সাধারণ গুণনীয়ক শুধু এক হলে সংখ্যাগুলোকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলে। আচ্ছা, কথাটা কি বলেছে আমি একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। মনে করো একটা স্বাভাবিক সংখ্যা হচ্ছে 8, ঠিক আছে? একটা স্বাভাবিক সংখ্যা 8। তো 8 এর গুণনীয়কগুলো বের করব। আরেকটা স্বাভাবিক সংখ্যা হচ্ছে 15, ঠিক আছে? 15 এর গুণনীয়কগুলো বের করব। 8 এর গুণনীয়ক যেমন 1 দিয়ে আমরা ভাগ করলে ভাগফল হবে 8, তারপর 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 4। তাহলে 8 এর গুণনীয়কগুলো কি কি? 8 এর গুণনীয়ক হচ্ছে 1, তারপর 2, তারপর 4, তারপর 8। 1 2 4 8। 15 কে 1 দিয়ে যখন আমরা ভাগ করব তখন ভাগফল হবে 15 কে 15। যখন 2 দিয়ে যাবে না, 3 দিয়ে ভাগ করলে 3 5 15 আর যায় না। তাহলে 15 এর গুণনীয়কগুলো কি কি? 15 এর গুণনীয়ক হচ্ছে 1, তারপর 3 5 15। 1 3 5 15, ঠিক আছে? এখন খেয়াল করো এই যে 8 এবং 5 এর যে গুণনীয়কগুলো বের করলাম, এই দুইটা সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে আমাদের সাধারণ গুণনীয়ক খুঁজে বের করতে হবে। সাধারণ গুণনীয়ক কি? মানে এইটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে, ওটা হচ্ছে সাধারণ। তাহলে এখন আমাদের দেখতে হবে এই দুটা সংখ্যার গুণনীয়কের মধ্যে কোন সংখ্যাটা এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে। দেখো এটার মধ্যে কি কি আছে? 8 এর মধ্যে এখানে সাধারণ গুণনীয়ক, এখানে 1 আছে, এখানেও 1 আছে। আর কি কিছু আছে? এখানে 2 আছে, এখানে নেই, 4 আছে, এখানে নেই, 8 আছে, এখানে নেই। তার মানে 8 আর 15 এর গুণনীয়কগুলোর মধ্যে সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1। সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1। তাহলে কি এই 8 আর 15 এই দুইটা একটা আরেকটার সহমৌলিক সংখ্যা। আমি কি বুঝাতে পেরেছি? 8 এবং 15 এই দুইটা সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1। সুতরাং 8 এবং 15 এই দুটি সংখ্যা একটা আরেকটার সহমৌলিক সংখ্যা। আমি কি বুঝাতে পেরেছি? ঠিক আছে, যদি এটা বুঝে থাকো আরো একটা উদাহরণ দিচ্ছি, খেয়াল করো। আমি যদি 20 21 একটা সংখ্যা, এই দুটো সংখ্যার কথা যদি চিন্তা করি, খেয়াল করো 20 এর গুণনীয়ক বের করব আমরা, 21 এর গুণনীয়ক বের করব। ঠিক আছে, 20 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে 20, 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 10, তারপর 3 দিয়ে যাবে না, 4 দিয়ে ভাগ করলে 4 5 20 5 আর যায় না। তারপর 21 এর গুণনীয়ক যদি বের করি, 1 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 21 একে 21, 2 দিয়ে যায় না, 3 দিয়ে ভাগ করলে 3 7 21 আর যায় না। এখন এই যে 20 আর 21 এই দুইটার গুণনীয়কগুলোর মধ্যে কি কি কমন আছে খেয়াল করো। আমরা গুণনীয়কগুলো একটু নিচের দিকে লিখে ফেলি। 20 এর গুণনীয়কগুলো কি কি? 1 2 4 5 10 20, 1 2 4 5 10 20। তারপর 21 এর গুণনীয়কগুলো কি কি? 1 3 7 21, 1 3 7 21, ঠিক আছে? এখন এই যে দুইটা সংখ্যার গুণনীয়ক 20 এবং 21, দুইটার গুণনীয়কের মধ্যে কি কি কমন আছে? এখানে 1 আছে, এখানেও 1 আছে, এখানে 2 আছে, নাই, 4 আছে, এখানে নাই, 5 আছে, এখানে নাই, 10 আছে, এখানে নাই, 20 আছে, এখানে নাই। তাহলে 20 আর 21 এই দুটার মধ্যেও শুধু সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1। এই দুইটা সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1। তাই 20 এবং 21 এই দুইটা একটা আরেকটার মানে পরস্পরের সহমৌলিক সংখ্যা।
20 এবং 21 এই দুইটা কি একটা আরেকটার সহমৌলিক সংখ্যা। ঠিক আছে, এই দুটো আমরা পেলাম। এরপর আমরা আরো একটা উদাহরণ যদি দেখাই তোমাদের, খেয়াল করো, যদি আমি বলি 12 একটা 30 একটা, এই দুটার কথা যদি আমি বলি, 12 এর গুণনীয়ক বের করো, 30 এর গুণনীয়ক বের করো। 12 এর গুণনীয়ক কি কি? 1 দিয়ে ভাগ করলে 12 একে 12, 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, 3 দিয়ে ভাগ করলে 3 4 12, আর যায় না। তারপর 30 কে 1 দিয়ে ভাগ করলে 30 একে 30, 2 দিয়ে ভাগ করলে 15 দুগুণে 30, 3 দিয়ে ভাগ করলে 3 10 এ 30, আর যায় না। এখন এই 12 আর 30 এই দুটা গুণনীয়কের মধ্যে খেয়াল করো, এখানে আমাদের কি কি আছে? এই 12 আর 30 এই দুটার গুণনীয়কের মধ্যে এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানে 3 আছে, এখানেও 3 আছে, তারপর এখানে 4 আছে, নাই, 6 আছে, এখানে নাই, 12 আছে, এখানে নাই। তার মানে এই 12 আর 30 এই দুটার গুণনীয়কের মধ্যে কি এক, শুধুমাত্র 1 আছে নাকি আরো বেশি আছে? শুধুমাত্র 1 নাই, 1 ছাড়াও আরো কি আছে? 2 আছে, 3 আছে। 12 এবং 30 এই দুটি স্বাভাবিক সংখ্যার গুণনীয়কের মধ্যে সাধারণ গুণনীয়ক 1 ছাড়াও আরো 2 এবং 3 আছে। সুতরাং কি এই 12 আর 30 কি পরস্পর সহমৌলিক সংখ্যা? না, পরস্পর সহমৌলিক সংখ্যা না। ঠিক আছে, কারণ এদের সাধারণ গুণনীয়কের মধ্যে 1 ছাড়াও কি কি আছে? 1 ছাড়াও 2 আছে, 3 আছে, 2 আছে, 3 আছে। সুতরাং এই দুটা স্বাভাবিক সংখ্যা কি পরস্পরের সহমৌলিক সংখ্যা? না, এই দুটা পরস্পরের সহমৌলিক সংখ্যা না। বুঝতে পেরেছি আমরা? এই দুটা কি পরস্পরের সহমৌলিক না, সহমৌলিক নয়। বুঝতে পেরেছি? এরপর আমি তো বলেছি 2 বা ততোধিক, মানে এই সহমৌলিক কথাটা দুইটা সংখ্যার উপর নির্ভর করে বা 2 এর বেশি সংখ্যার উপর নির্ভর করে, কখনোই একটি সংখ্যার উপর নির্ভর করে না। তো আমরা 2 এর বেশি সংখ্যার উদাহরণ দিয়ে দেখি। আমরা 2 এর বেশি সংখ্যার উদাহরণ দিয়ে দেখি। যেমন একটি সংখ্যা চিন্তা করো, একটা হচ্ছে 10, একটা হচ্ছে 21, আর একটা হচ্ছে 143। এই দুটি সংখ্যার কথা চিন্তা করো। আমরা 10 এর গুণনীয়ক বের করি, এখানে 21 এর গুণনীয়ক বের করব, এখানে 143 এর গুণনীয়ক বের করব। তো 10 এর গুণনীয়ক কি কি? 1 দিয়ে ভাগ করলে ভাগফল 10 একে 10, 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, আর যায় না। 21 এর মধ্যে 1 দিয়ে ভাগ করলে 21 একে 21, 2 দিয়ে যায় না, 3 দিয়ে 3 7 21, আর যায় না। 143 কে 1 দিয়ে ভাগ করলে 143 একে 143, এইটা এরপর 11 দিয়ে যায়। 11 দিয়ে ভাগ করলে 143 কে 11 আর 13 গুণ করলে হবে 143। গেল? এখন এই যে 10, 21, 143 এদের গুণনীয়কগুলোর মধ্যে খেয়াল করো কি কি কমন আছে। এখানে 1 আছে, আচ্ছা এখানে 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 1 আছে। তারপর আর কি? এখানে 2 আছে, এখানে নাই, এখানেও নাই। এখানে 5 আছে, এখানে নাই, এখানেও নাই। এখানে 10 আছে, এখানেও নাই, এখানেও নাই। তার মানে এই যে তিনটা সংখ্যা 10, 21, 143 এই তিনটা সংখ্যার, এই তিনটা স্বাভাবিক সংখ্যার গুণনীয়কের মধ্যে সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 আছে। তার মানে এই তিনটা সংখ্যা একটা আরেকটার কি সহমৌলিক সংখ্যা। তিনটা সংখ্যা একে অপরের কি পরস্পরের সহমৌলিক সংখ্যা। তিনটা সংখ্যা আজকে শিখেছি, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা। এই তিনটা সংখ্যা খুব ভালোভাবে মুখস্থ করবে। এখানেও সংখ্যাটা ভালোভাবে দেওয়া আছে। এরপর এখানে একটা কাজ দেওয়া আছে, এই কাজটা এখন তোমরা খুব অনায়াসে করে ফেলতে পারবে। বাসায় তোমাদের এটা প্র্যাকটিস রইলো, তোমরা এটা হোমওয়ার্ক করো। দেখা হবে পরের ক্লাসে আমরা এটা সমাধান শিখবো, তখন সেটার সাথে মিলে নিতে পারবে। আল্লাহ হাফেজ।